আসসালামু আলাইকুম। কোয়ান্টাম স্বপ্নি প্ল্যাটফর্ম এইচইসি সুপার স্পেশাল ফাইনাল রিভিশন ক্লাসে আজকে আমরা রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়নের সুপার স্পেশাল ৩ নম্বর লেকচারে উপস্থিত। আজকে আমাদের স্পেশাল রিভিশন ক্লাসে আমরা নতুন টপিক নিয়ে আলোচনা করব, আর সেই টপিকটা হচ্ছে আমাদের বিখ্যাত পরমাণু মডেল বোর পরমাণু মডেলের স্পেশাল আলোচনা। আমরা আজকে ক্লাসে একটা ম্যাথ সলভ করার ক্লাস করব এবং বোর পরমাণু মডেলের যে স্বীকার্যগুলো আছে, যে ভুলগুলো আছে সেগুলো দেখার চেষ্টা করব এবং আমরা বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো দেখার চেষ্টা করব যে কীভাবে বোর্ড পরীক্ষায় এই টপিক থেকে প্রশ্ন উত্তর করতে হয়। খুবই ইম্পর্টেন্ট। আমরা কিন্তু গত দুইটা ক্লাসে আমরা 2 টপিক পড়েছিলাম, নিউক্লিয়াস আবিষ্কার পড়েছিলাম এবং এইখান থেকে যে সৃজনশীলগুলো আসে সেগুলো সলভ করছিলাম। এরপরে ক্লাসে রাদারফোর্ড পরমাণু মডেল পড়ছিলাম, এখান থেকে যে প্রশ্নগুলো আসে সেগুলো দেখছিলাম। আর আজকে আমরা দেখব হচ্ছে বোর পরমাণু মডেল এবং এখান থেকে যে প্রশ্নগুলো আসে সেগুলো আমরা সলভ করার চেষ্টা করব। তো চলো আমরা মেন বই থেকে একটু আলোচনা শুরু করি। আমরা যদিও জানি 9-10 এগুলো পড়ছি, তারপরও ইন্টারে একটু বড় হয়েছি, তো একটু বড় করে শিখতে হবে। তো আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি আমাদের বোর পরমাণু মডেল। তো বোর পরমাণু মডেলটা বোঝানোর আগে তোমাদেরকে আমি চিত্র দেখাই। তোমাকে আসলে চিত্র দেখে বুঝতে হবে কোনটাকে বলা হয় রাদারফোর্ড পরমাণু মডেল আর কোনটাকে বলা হয় বোর পরমাণু মডেল। এই হচ্ছে আমাদের সেই বিখ্যাত বোর পরমাণু মডেলের একটা স্থির চিত্র। সবাইকে বলতেছি, সবাই কি চিত্র দেখতে পাচ্ছ কিনা? চিত্রটাকে বুঝতে হবে। আচ্ছা, কি বললা? বুঝি নাই, জানতে পারলে যাওয়ার বলো। এটা কত পাতায়? এটা হচ্ছে তোমার আমাদের হচ্ছে গু স্যারের বই, সরি হাজির নাকসারের বইয়ে 87 পেজ। তোমরা কি পাইছো এই বইটা? তোমাদের কি আছে এই বইটা? ওকে, জি ভাই আছে। তো এবার বলিস, হ্যাঁ সবাই একটু খেয়াল করো, যার যেই বই হোক সকলের বইতেই এই চিত্রটা আছে। তোমাকে বুঝতে হবে আসলে আমাদের পরীক্ষাতে কিন্তু চিত্র দিয়ে আসে, বোর্ড পরীক্ষা বলো কলেজের পরীক্ষা বলো, চিত্র দিয়ে কিন্তু আসে। রাদারফোর্ড আর বোর পরমাণু মডেল চিত্র দিয়ে আসে। তো এটা হচ্ছে আমাদের বোর পরমাণু মডেলের চিত্র। এই চিত্রে তুমি কি দেখতে পাচ্ছ? এই চিত্রে দেখতে পাচ্ছ যে দুইটা গোল্লা গোল্লা আছে, এগুলোর নাম শক্তি স্তর বা কক্ষপথ, এবং মাঝখানে আছে কি নিউক্লিয়াস। খুবই সেন্সিটিভ চিত্রটা, কিন্তু খেয়াল রাখবেন কি বলতেছি, পরে ব্যাখ্যা দিব। মাঝখানে থাকবে নিউক্লিয়াস এবং কি আমাদের এর বাহিরে থাকবে গোল গোল, মানে নিউক্লিয়াসের অপোজিট যেটা আমরা বলি কক্ষপথ বা শক্তি স্তর, ইটিসিটিসি। এরপরে সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়টা তোমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ইলেকট্রন লাফালাফি করবে এখানে। আমি কথাটা আবার বলতেছি, আমাদের বোর পরমাণু মডেল চেনার উপায় হচ্ছে ইলেকট্রন লাফালাফি করবে। এখন তুমি কেমনে বুঝবে ইলেকট্রন লাফালাফি করবে? যেমন দেখো এখানে একটা ইলেকট্রন আছে, এটা হচ্ছে কি আমাদের দ্বিতীয় শক্তি স্তর, আর এটা হচ্ছে কি প্রথম শক্তি স্তর। এখানে একটা ইলেকট্রন আছে। তো দেখো, তো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে ইলেকট্রনটা এরকম যে ঢেউ 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 ঢেউয়ের মাধ্যমে প্রথম শক্তি স্তর নেমে আসলো, আবার এখানে ইলেকট্রনটা ঢেউ ঢেউ ঢেউয়ের মাধ্যমে কি দ্বিতীয় শক্তি স্তরে চলে গেল। এই লাইনটা কি বুঝতে পারছো? লাফালাফি করতেছে ইলেকট্রন এখানে। আচ্ছা, জি ভাইয়া। তো এই যে ইলেকট্রন যেই চিত্রে লাফালাফি করে সেটাই হচ্ছে বোর পরমাণু মডেল। এক কথায় সহজ উত্তর। তোমাকে আসলে চিত্র দেখে বুঝতে হবে কোনটাকে রাদারফোর্ড পরমাণু মডেল বলা হয়, কোনটাকে বোর পরমাণু মডেল বলা হয়। আমরা একটু রাদারফোর্ডটা দেখবো। রাদারফোর্ডের মধ্যে কিন্তু এই ওয়ালাইকুম সালাম, থ্যাংক ইউ, জয়েন করছো ইভা। আমাদের রাদারফোর্ড পরমাণু মডেলে কিন্তু লাফালাফি করবে না, খুবই সেন্সিটিভ বিষয়। আমরা আসলে চিত্র দেখে বুঝি না যে কোনটা রাদারফোর্ড হবে কোনটা বোর হবে। তো সহজ ভাষায় বলতে গেলে বোর পরমাণু মডেল হবে যেই চিত্রে আমাদের ইলেকট্রনগুলো লাফালাফি করে, এক জায়গা থেকে লাফ দিয়ে অন্য জায়গায় যায়, এরকম যদি আমাদের চিহ্নিত থাকে চিত্রের মধ্যে, সেটা হবে কি অবশ্যই বোর পরমাণু মডেল। তো এই যে কথাটা বললাম বোর পরমাণু মডেল সহজে চেনার উপায়, এইটা নিয়ে কার কোনো প্রশ্ন আছে বা কেউ কোনো জায়গায় প্রশ্ন করতে চাও থাকলে বলতে পারো আমাকে। এনিওয়ান, কার কোনো প্রশ্ন আছে এখানে? আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, এবার বলি, মিম জয়েন করছো। মিম, তুমি কি আমাদের 25 ব্যাচের মিম? এটা আমাকে জানাও মিম। জি স্যার। ওকে, থ্যাংক ইউ, জয়েন করছো, খুশি হলাম। পরীক্ষাগুলো কেমন দিলা? কলেজে টেস্ট পরীক্ষাগুলো? মিম, কলেজের টেস্ট পরীক্ষাগুলো কি কিরকম দিলা? সবগুলো পরীক্ষা? স্যার ভালোই না। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, জয়েন করছো। দোয়া করি মিম ইনশাল্লাহ পরীক্ষার রেজাল্ট ভালো হবে, হ্যাঁ আশা করি। টেনশন নিও না, যা পরীক্ষা দিয়েছো আলহামদুলিল্লাহ। এখন এইচএসসি এর জন্য একটু সুন্দরভাবে রেগুলার ক্লাস কইরো।
তো বাচ্চারা চলো আমরা এখন চলে যাচ্ছি আমাদের পরবর্তী অংশ। আচ্ছা, নতুন যারা আজকে জয়েন করছো, আমেনা আর সুরাইয়া, তোমাদের কাছে একটু প্রশ্ন করি, হাবিবাও আছো, তো তোমরা তিনজন তোমরা কি বুঝতে পারছো আজকে যতটুকু পড়াইছি এই অংশটুকু? জি ভাইয়া। ওকে, থ্যাংক ইউ। তাহলে চলো বাচ্চারা আমরা এখন নেক্সট যাই। আমরা এখন দেখবো যে আমাদের রাদারফোর্ড পরমাণু মডেলটা আসলে কিরকম। এই দেখো, এই হচ্ছে আমাদের রাদারফোর্ড পরমাণু মডেলের চিত্র। তোমরা থ্যাংক ইউ আমেনা বলছো। এবার দেখো তোমরা কিন্তু বলবা যে স্যার এখানেও চিত্রের মধ্যে আগেটার মতোই সেম সেম, যেমন মাঝখানে প্লাস নিউক্লিয়াস, বাইরে গোল্লা 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 আছে। একটু আগে তো তাই দেখছিলাম, তাই না? আগে ছিল দুইটা গোল্লা গোল্লা, এখানে কয়টা গোল্লা গোল্লা? 1 2 3 4টা গোল্লা গোল্লা। তো আগেরটার মধ্যে ইলেকট্রন ছিল, এখানে ইলেকট্রন আছে। আগেরটার মধ্যে নিউক্লিয়াস ছিল, এখানেও আছে। আগেরটার মধ্যে কক্ষপথ ছিল, এখানে কক্ষপথ আছে। তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্য কই হইলে জায়গার মধ্যে আমি বুঝতেছি না পার্থক্য কই। তোমরা কি বুঝতেছো না? অবশ্যই বুঝার কথা। ইলেকট্রন স্থানান্তরিত হচ্ছে না। এক্সেলেন্ট, গুড, ভেরি গুড। রুদ্র বুঝতে পারছো, থ্যাংক ইউ সো মাচ। সবাই বুঝতে পারছো আশা করি। এখানে কিন্তু কোনো শক্তি স্তর থেকে অন্য কোনো শক্তি স্তরে ইলেকট্রন যে লাফালাফি করতেছে এইটা কিন্তু দেওয়া নাই। এটাই হচ্ছে মূল পার্থক্য রাদারফোর্ড আর বোর পরমাণু মডেলের চিত্র দেখে বোঝার পরিচয়। এখানে কিন্তু কোনো ইলেকট্রন লাফালাফি করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে না। ইলেকট্রন যেই শক্তি স্তরে আছে সেখানে ঘুরতেছে 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 ঘুরতেছে, অর্থাৎ ইলেকট্রন যেইখানে থাকবে সেখান থেকে ঘুরবে, কিন্তু লাফালাফি করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে না। লাফ দিয়ে নিচ থেকে উপরে উঠবে না, উপর থেকে লাফ দিয়ে নিচে আসবে না। আমি আবার বলতেছি, রাদারফোর্ড পরমাণু মডেলে লাফালাফি হয় না, শুধু ইলেকট্রন ঘুরে 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 ঘুরে। কিন্তু আমার বোর পরমাণু মডেলে লাফালাফিও হয়, ইলেকট্রন ঘোরাঘুরিও হয়। তবে লাফালাফিটা মনে রাখবা, ইলেকট্রন দুই জায়গাতেই ঘুরে। এখানে ইলেকট্রন ঘুরবে, ওখানে ইলেকট্রন ঘুরবে, কিন্তু লাফালাফি হবে কোথায়? বোর পরমাণু মডেলে। আর এখানে কিন্তু কোনো লাফালাফি হবে না। কথাগুলো কি বুঝছো সবাই? তোমাকে জানাও। আমাদের 10টা কি গ্রুপের ক্লাস হবে না? বুঝি না, কি বললা? বলতেছি যে আমাদের টাইম শিডিউলের মধ্যে 10টা হ্যাঁ মধ্যে ক্লাস আছে, বলি, হবে না স্যার? হবে। আজকে আর আগামীকাল এই 2 দিন আমি একটু আগায় নিছি, একটু আমার আনুষঙ্গিক কাজ রয়েছে এই জন্য আর কি। আর এমনিতে তোমাদের যে সময় ক্লাস হওয়ার কথা সেই সময় ক্লাস হবে ইনশাআল্লাহ। রাত 10টা 15 থেকে 12টা পর্যন্ত যে সময় ক্লাস হইতো, গত 2 দিন আমি ক্লাস নিছি এরকম ভাবি। আজকে আর আগামীকাল একটু আনুষঙ্গিক কাজের জন্য একটু আগে নিছি 1 ঘন্টা, বুঝছো? জি স্যার, বুঝছি। ওকে, থ্যাংক ইউ। খুশি হলাম আলহামদুলিল্লাহ জয়েন করছে আজকে ক্লাসে অনেকেই, মাশাআল্লাহ পোলাপেনটা অনেকটা সেন্সিটিভ। থ্যাংক ইউ। সাদিয়া ফিল্মও জয়েন করছো, খুশি হলাম। নুসরাত সুমাইয়া জয়েন করছো, খুশি হলাম। তো নিয়মিত ক্লাসে জয়েন করবা। তো এইটা হচ্ছে আমাদের বুঝা। ওকে, তো বাচ্চারা যেটা বলি, আমরা কিন্তু পরীক্ষার প্রশ্ন দেখে লাফালাফি করবো না, বুঝে বুঝে উত্তর দিব যে কোনটা রাদারফোর্ড হবে কোনটা বোর হবে। এইটা মূল চ্যালেঞ্জ। যদি তুমি আজকে ক্লাসের মাধ্যমে চিত্র দেখার টেকনিকটা বুঝতে পারো, আশা করি জীবন ইনশাল্লাহ ভুলবা না কোনটা রাদারফোর্ড পরমাণু হবে আর কোনটা বোর পরমাণু মডেল হবে ইনশাল্লাহ। ওকে, তো চিত্র আমাদের আলোচনা শেষ। এখন আমি মেন টপিকে যাব। এখানে যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে বলতে পারো। কার কোনো প্রশ্ন আছে 2 অংশে? ওকে, তাহলে চলো আজকে আমরা বোর পরমাণু মডেলের ইতিহাস থেকে বোর পরমাণু মডেলে কি কি বলা হয়েছে এবং এখানে একটা সূত্র আছে সেই সূত্র পড়ব এবং আমাদের ভুলগুলো আলোচনা করব আস্তে আস্তে। তো চলো আমরা এখন শুরু করি আমাদের বোর পরমাণু মডেলের যেই ইতিহাস, সেই ইতিহাস থেকে বোর পরমাণু মডেল কিভাবে তৈরি হলো। তোমাদের একটা ইতিহাস বলি, ইতিহাসটা খুবই সহজ। তোমরা কি জানো রাদারফোর্ড হচ্ছে একজন বিশিষ্ট বিজ্ঞানী। সেই বিজ্ঞানীটা পরমাণুর নিউক্লিয়াস আবিষ্কার করেন এবং পরমাণুর গঠন দেন সর্বপ্রথম। পৃথিবীর মধ্যে এই মানুষটাই সর্বপ্রথম পরমাণুর গঠন সম্পর্কে একটা সুন্দর ব্যাখ্যা দান করান পৃথিবীবাসীকে। এবং পরমাণুর মডেল যখন আবিষ্কার হয় তখন থেকে বিজ্ঞানীদের মধ্যে অনেক চিন্তা ভাবনা প্রশ্ন জাগ্রত হয় এবং তখন এই পরমাণুটা নিয়ে কাজ করা হয় বেশি এবং রসায়নের ক্ষেত্রে অনেকটা যুগোপযোগী ভূমিকা পালন করে এই পরমাণুর মডেল। আর ওই সময়ে রাদারফোর্ড পরমাণুর মডেল আবিষ্কারের সময় বিজ্ঞানী রাদারফোর্ডের একজন সহকারী ছিল। সেই সহকারীর নাম ছিল কি? নিলস বোর। আসলে নিলস বোর একজন সহকর্মী ছিল, কিন্তু নিলস বোর রাদারফোর্ডের পরমাণুর আবিষ্কার করার মডেলে একটা ভুল খুঁজে পায়। সেই ভুলটাই যখন সবার সামনে উপস্থাপন করে তখন থেকেই সহকর্মী নিলস বোর একজন বিজ্ঞানী হয়ে ওঠে। আর সেই বিজ্ঞানীর নাম অনুসারে আমরা
বোর পরমাণু মডেলের একটা সুন্দর, আরো চাকচিক্য, আরো সুন্দরভাবে উপস্থাপিত একটা ফাটাফাটি পরমাণু মডেল পাই। আর এখন পর্যন্ত বর্তমানের পৃথিবীর এই পর্যন্ত সবচাইতে গ্রহণযোগ্য মডেলটা ছিল সেই সহকর্মীর মডেল, অর্থাৎ বোর পরমাণু মডেল। ইতিহাসটা বুঝতে পারছো সবাই? কথা বলো, সবাই রেসপন্স করো। বোর পরমাণু কিন্তু বোর পরমাণু মডেল, বোর সাহেব নিলস বোর কিন্তু আগে থেকে বিজ্ঞানী ছিল না, সে ছিল সহকর্মী। তো সেই সহকর্মী তার গুরুজনের ভুল বের করে সে বিজ্ঞানী হয়ে গেছে। এটা একটা বলতে গেলে একটা স্বার্থপরতার মতো কাজ করছে। যদিও স্বার্থপরতা বলা যায় না, বিজ্ঞানীরা যে কাজগুলো করে সবার কল্যাণে কাজ করে, কিন্তু যেহেতু এই বোর রাদারফোর্ডের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে বা নিজের স্বার্থ করার উদ্দেশ্যে রাদারফোর্ডের এটা বলে নাই যে তোমার ওইখানে ভুল হয়েছে, এই বলে যদি বলতো রাদারফোর্ডকে, রাদারফোর্ড নিজেই কিন্তু এই সংশোধন করতে পারতো। তো নিলস একটু চালাক মানুষ ছিল, তো আসলে বলে নাই, এই ভুলটা সংশোধন করে নিজে তার নাম দিয়ে একটা মডেল তৈরি করছে। সেই দিন থেকে আজ পর্যন্ত আমরা শিখতেছি বোর পরমাণু মডেল। আদারওয়াইজ পরমাণু মডেল কিন্তু পৃথিবীর ইতিহাসে একটাই গ্রহণযোগ্যতা পাইতো, শুধু রাদারফোর্ড। বোর পরমাণু মডেলের ইতিহাস আসতো না। এটা হচ্ছে একবারে সংক্ষেপে ইতিহাস নিয়ে আলোচনা। বাকিরা শুনতে পাচ্ছ? আমাকে জানাও, চুপচাপ থাকলে বুঝবো না তো, ইতিহাস বুঝছো কিনা? ওকে, তো দেখো মানুষ কত স্বার্থপর হয়। হ্যাঁ, তোমরা স্বার্থপর হয়েও না। যাই হোক, নিজের নাম কাম করার জন্য, বিজ্ঞানী হওয়ার জন্য মানুষ ভুল হইলে কারো ভুল বলে না। এটা তোমাদের বলা শিখতে হবে। তোমাদের অবশ্যই সহযোগীমূলক আচরণ করতে হবে। তোমার একটা বন্ধু ভুল করছে, সেই ভুলটা তুমি ধরা দাও, কিন্তু তুমি সেই ভুলটা থেকে তুমি যদি করো, পরিত্রাণ না করো, আটকায় না দাও, বা ওকে যদি বিরত থাকতে না বলো, ওই লাইফে কিন্তু অনেক জায়গায় কি করবে, বিপদে পড়বে। তো অবশ্যই তোমাকে হেল্পফুল হইতে হবে, স্বার্থপরের মতো কাজ করলে চলবে না। যাই হোক, আমাদের ইতিহাস আলোচনা শেষ, এখন আমরা মেন পড়া পড়ি। পদার্থবিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্ক ও আইনস্টাইনের সম্মানিত আলোক সম্পর্কীয় বিকিরণ কোয়ান্টাম তত্ত্বের অনুসরণ করে ডেনমার্কের পদার্থবিজ্ঞানী নিলস বোর 1913 খ্রিস্টাব্দে রাদারফোর্ড পরমাণু মডেলের কিছু ত্রুটি দূর করেন। দেখছো কি বলছে? রাদারফোর্ড পরমাণু মডেল কিছু ভুল সংশোধন করেন। তখন নিলস বোর রাদারফোর্ডের পরীক্ষাগারে কাজ করতেন। দেখছো ইতিহাসটা কি পাইছো, মিল পাইছো? আমি যা যা বলছি তাই বলছে। রাদারফোর্ডের এই গবেষণাগারে নিলস বোর কি করতো, কাজ করতো, পরীক্ষাগারে কাজ করতো। কথা কি বুঝতেছো? এটা আমাকে জানাও, রেসপন্স করো। আচ্ছা, রাদারফোর্ড প্রদত্ত পরমাণু মডেলে 3টি ভুল পায়, যেমন ম্যাক্সওয়েলের তথ্যভিত্তিক ত্রুটি, ইলেকট্রন কক্ষপথের আকার নিয়ে ত্রুটি এবং হাইড্রোজেন পরমাণুর বর্ণালী নিয়েও ত্রুটি পায়। তো এই ত্রুটিগুলো নিয়ে কাজ করে সে। তো এই ত্রুটিগুলোর ব্যাখ্যা সহকারে বিজ্ঞানী তার বিখ্যাত পরমাণু মডেল প্রকাশ করেন। তার নাম অনুযায়ী বোর পরমাণু মডেলটা কি হয়, প্রস্তাবিত হয়। তো এবার দেখি বোর পরমাণু মডেলে বিজ্ঞানী বোর সাহেব কি কি কথা বলছিল। এই 3টা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট। বোর পরমাণু মডেলে যে ব্যাখ্যাগুলো বা স্বীকার্যগুলো আছে সব ইম্পর্টেন্ট, খুবই খেয়াল করবা, ইম্পর্টেন্ট জিনিস আমি বলতেছি। 1 নম্বর বলতেছে ইলেকট্রনের স্থির কক্ষপথ বা শক্তি স্তরের ধারণা। পরমাণুর কেন্দ্রস্থলে আমরা জানি একটা ধনাত্মক চার্জ থাকে, আর এই চার্জটা পরমাণুর একবারে মাঝখানে থাকে, আর একেই বলা হয় পরমাণু নিউক্লিয়াস। আমরা জানি পরমাণুর মাঝখানে একটা ধনাত্মক চার্জ থাকে, এটা সম্পূর্ণ অনেক ভারী ভরযুক্ত জিনিস, এটাকে বলা হয় নিউক্লিয়াস। নিউক্লিয়াসকে কেন্দ্র করে কয়েকটি নির্দিষ্ট শক্তির বৃত্তাকার কক্ষপথই ধনাত্মক চার্জের সমান সংখ্যক ইলেকট্রন সমূহ নিউক্লিয়াসের চারদিকে আবর্তন করে। এই আবর্তনের সময় ইলেকট্রনের গতির সাধারণত পদার্থবিদ্যা সব নিয়ম মেনে চলে, তবে যতক্ষণ তা একটি কক্ষপথে অবস্থান করবে ঠিক ততক্ষণই তা কোনো শক্তি বিকিরণ বা শোষণ করবে না। আর এই স্থির কক্ষপথ সমূহকেই বলা হয় স্থির কক্ষপথ, বা এর অপর নাম হচ্ছে শক্তি স্তর, ইংলিশে বলা হয় অরবিট। আর এই শক্তি স্তর বা কক্ষপথের নির্দেশক প্রতীকগুলোকে এন দিয়ে প্রকাশ করা হয়। এন এর মান 1 হলে প্রথম শক্তি স্তর, এন এর মান 2 হলে দ্বিতীয় শক্তি স্তর, এরকমভাবে চলতেই থাকে। তো এটা হচ্ছে আমাদের বর্ণনা। এখন তোমাদেরকে আমি একটু চিত্র দিয়ে বুঝাই, তাহলে এই বর্ণনা সহজে বুঝতে পারবা। তো এটার সঠিক ব্যাখ্যাটা হচ্ছে এরকম। থ্যাংক ইউ অঞ্জনা, জয়েন করছো, খুশি হলাম। তো আমাদের এখানে বলতেছে, বিজ্ঞানী বোর বলতেছে পরমাণুর কেন্দ্রে একটা ধনাত্মক চার্জ থাকবে, এটাকে বলা হবে নিউক্লিয়াস। এই কথাটা কিন্তু রাদারফোর্ড বলছিল, এই কথা দুজনেই বলছে। পরমাণুর কেন্দ্রে পজিটিভ চার্জ থাকে, তার নাম নিউক্লিয়াস। এই কথাটা রাদারফোর্ডও বলছে, বোরও বলছে। এই কথাটা কি সবার মনে থাকবে? এটা আমাকে রেসপন্স করে জানাও, সবাই কথা বলো।
আচ্ছা স্যার আবার বলেন। আচ্ছা আমি আবার বলতেছি, পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস থাকে, এই কথাটা বিজ্ঞানী রাদারফোর্ডও বলছে, বিজ্ঞানী বোরও বলছে। এটাই হচ্ছে মেন কথা, এটা এমসিকিউতে আসে। পরমাণুর কেন্দ্রে পজিটিভ চার্জযুক্ত যা থাকে তার নাম নিউক্লিয়াস, এই কথাটা রাদারফোর্ড বলছে প্রথমে, পরবর্তীতে বোরও বলছে। এবার বুঝতে পারছো যে প্রশ্ন করছিলাম? জি স্যার। আচ্ছা, এখন পরবর্তী যে কথাগুলো সেগুলো ব্যাখ্যা দিয়ে আমি তোমাদের বুঝাই। পরবর্তী কথায় বলতেছে বিজ্ঞানী বোর যে আমাদের নিউক্লিয়াসে থাকে পজিটিভ চার্জ, প্রোটন প্রোটন প্রোটন, আর নিউক্লিয়াসের বাহিরে কে থাকে? ইলেকট্রন। ইলেকট্রন। তাহলে ইলেকট্রনের চার্জ কি হয়? নেগেটিভ। আচ্ছা, তো বিজ্ঞানী বোর বলতেছে আমার একটা পরমাণু নিউক্লিয়াসে যদি 10টা প্রোটন থাকে, সেই পরমাণুর বাহিরের শক্তি স্তরে মোট 10টা ইলেকট্রন থাকবে। অর্থাৎ পরমাণুর কেন্দ্রে যতগুলো পজিটিভ চার্জ থাকবে, ঠিক পরমাণুর কেন্দ্রের বাহিরে ততগুলো নেগেটিভ চার্জযুক্ত ইলেকট্রন থাকবে। এটাই হচ্ছে বিজ্ঞানী বোরের কথা। কথা বুঝতে পারছো সবাই? মনে রাখতে হবে কথাগুলো যা বলতেছি। আচ্ছা, এরপরে পরবর্তী কথায় বলতেছে যে আমাদের প্রতিটা শক্তি স্তরে ইলেকট্রনগুলো অবস্থান করে খালি ঘুরে ঘুরে ঘুরে। বিজ্ঞানী বোর বলতেছে প্রতিটা শক্তি স্তরে ইলেকট্রন থাকে এবং সে ঘুরে। কাকে কেন্দ্র করে ঘুরে? নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা হচ্ছে ইলেকট্রন যখন তার শক্তি স্তরে থেকে ঘুরতেই থাকে, সেই অবস্থায় সে কোনো প্রকার শক্তি শোষণও করে না, কোনো প্রকার শক্তি বিকিরণও করে না। কথাটা আমি আবার বলতেছি, বিজ্ঞানী বোর বলতেছে একটা পরমাণুর নির্দিষ্ট শক্তি স্তরে যখন কোনো ইলেকট্রন অবস্থান করে, সেই ইলেকট্রনটা থেমে থাকে না, সেই ইলেকট্রনটা ঘুরতে থাকে, নিউক্লিয়াসে কেন্দ্র করে ঘুরে। কিন্তু কথা হচ্ছে যখন নির্দিষ্ট শক্তি স্তরে শুধু থাকা অবস্থায় ইলেকট্রন ঘুরবে, সেই অবস্থায় ইলেকট্রন কখনোই শক্তি শোষণও করবে না, শক্তি বিকিরণও করবে না। অর্থাৎ ইলেকট্রনের কোনো শক্তির প্রয়োজনও হবে না, অথবা ইলেকট্রন কোনো শক্তি বাইরে ছেড়েও দিবে না। এই কথাটা বিজ্ঞানী বোর বলেছে। কথা কি বুঝতে পারছো? সবাই আমাকে জানাও, সবাই একটু কথা বলো, কাছে বাকিরা রেসপন্স করো। আচ্ছা জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট কথাটা হচ্ছে পরের কথাটা হচ্ছে যে এই যে ইলেকট্রনগুলো যে এক জায়গা থেকে লাফ দিয়ে আরেক জায়গায় যায়, তখনই ইলেকট্রনের শোষণ হয় এবং বিকিরণ হয়। অর্থাৎ ইলেকট্রন যখন নিচ থেকে লাফ দিয়ে উপরে যায় অথবা উপর থেকে লাফ দিয়ে নিচে আসে, তখনই ইলেকট্রন শক্তি একবার শোষণ করে, একবার শক্তি বিকিরণ করে। এই কথাটা কিন্তু বোর বলেছে, রাদারফোর্ড বলে নাই। এই জায়গাতেই মূল পার্থক্য। রাদারফোর্ড বলছিল কি ইলেকট্রনগুলো ঘুরে, বোরও বলছিল ঘুরে, কিন্তু এক জায়গা থেকে লাফ দিয়ে আরেক জায়গায় গেলে ইলেকট্রনের শক্তি কেমন হয়, ইলেকট্রনের শক্তি কি বাড়ে না কমে, অথবা ইলেকট্রন কি শক্তি গ্রহণ করে না বর্জন করে, এই কথাগুলো রাদারফোর্ড বলতে পারে না। এই কথাগুলো বলছে শুধু বিজ্ঞানী বোর। এই জন্য এই কথাগুলোর কারণে বিজ্ঞানী বোরের মডেলটা সবচেয়ে গ্রহণযোগ্য মডেল। কথাগুলো বুঝতেছো? এতটুকু বুঝতে পারছো? আচ্ছা, থ্যাংক ইউ। তো যারা কথা বলতেছেন না মাঝে মাঝে রেসপন্স করবেন, কারণ আমি সবাইকে পড়াচ্ছি, 2-1জনকে পড়াচ্ছি না। ক্লাসে আসো আলহামদুলিল্লাহ 17 জন, সবাইকে রেসপন্স করতে হবে। আজকে ক্লাসটা মাশাআল্লাহ অনেকে জয়েন করছো, খুশি হলাম। নিয়মিত এভাবে জয়েন করবা ক্লাসে। তো এই হচ্ছে স্পেশাল কথা। তো আমাদের মনে রাখতে হবে বিজ্ঞানী বোর কি কথাগুলো বলে আর রাদারফোর্ড কি কথাগুলো বলছে, খুবই ইম্পর্টেন্ট কথাগুলো। তো এখন আরেকটা বিষয় তোমাদের বুঝাই। তো এই যে একবার শক্তি শোষণ করবে, একবার বিকিরণ করবে, এটা আমি কেমনে মনে রাখবো? আমি তোমাদের এটা ব্যাখ্যা দিই। সাপোজ তুমি 1তলা থেকে 5তলা ছাদে উঠবা, সিঁড়ি বেয়ে, লিফট নাই। এখন যদি বলি 1তলা থেকে 5তলা ছাদে উঠতে কি বেশি কষ্ট, নাকি 5তলা ছাদ থেকে নামতে বেশি কষ্ট? কোথায় বেশি কষ্ট বলো তো? এক্সেলেন্ট, উঠতে বেশি কষ্ট। হ্যাঁ, এখন আমি একটা জিনিস বুঝাই। যদি তুমি 1তলা থেকে 5তলা হেঁটে হেঁটে উঠো, অবশ্যই তোমার ক্লান্ত হবে শরীর। তো ক্লান্ত হলে কি হাঁপিয়ে পড়বা, তখন তুমি ফ্যানের নিচে বসবা, 1 গ্লাস পানি খাবা, শরবত খাবা, গ্লুকোজ খাবা। আচ্ছা, এই বিষয়গুলো খেয়াল করো। নিচ থেকে হাঁটতে হাঁটতে উপরে উঠতেছি, তাহলে আমি ক্লান্ত হচ্ছি, আমি বিশ্রাম নিচ্ছি, আমি পানি খাচ্ছি, শরবত খাচ্ছি, গ্লুকোজ খাচ্ছি। তাহলে কি আমার শক্তির প্রয়োজন হচ্ছে না, শক্তি গ্রহণ করতেছি না। শরবত খাওয়া, তারপর হচ্ছে গিয়ে স্যালাইন খাওয়া, শরীরের মধ্যে কি আমি শক্তি গ্রহণ করতেছি না, খাবার খাচ্ছি না। কথা বুঝছো? আচ্ছা, তার মানে আমরা যদি নিচ থেকে উপরে উঠি তাহলে আমরা শক্তি গ্রহণ করি বা খাবার খাই চাঙ্গা হওয়ার জন্য। ঠিক তেমনই ইলেকট্রন যখন নিচ থেকে লাফ দিয়ে উপরে যায়, শক্তি শোষণ হয়, তার শক্তির প্রয়োজন হয়। কারণ কি নিচ থেকে উপরে লাফ দিতে শক্তি লাগে, শক্তি ছাড়া পারা যায় না।
তো মনে থাকবে এখন, নিচ থেকে লাফ দিলে উপরে গেলে শক্তি লাগে বা শক্তি শোষণ হয়। বুঝতে পারছো কথাটা? সবাই কথা বলো। জি স্যার। জি স্যার। আচ্ছা, আর অপোজিটে যদি তুমি উপর থেকে লাফ দিয়ে নিচে আসো, অনেক ভালো লাগে, আরাম লাগে। পাঁচ থেকে নামতেছো একতলায়, অনেক আরাম। এই আরাম লাগা মানে তোমার শক্তি লাগে না, ফুরফুরা মেজাজ, তো শক্তিটা বের হয়ে যায় শরীর থেকে। ঘাম যে হয়েছিল না, সেই ঘামগুলো কি হয়ে যায়, বের হয়ে যায়। নিচ থেকে উপরে উঠছিলাম, অনেক ঘাম হয়েছিল শরীরের মধ্যে, উপর থেকে নিচে নামার সময় কি ঘামগুলো চলে যায়। তার মানে ইলেকট্রন যখন উপর থেকে নিচে নামবে, তার শক্তি লাগবে না, সেই শক্তিগুলো আরো ছেড়ে দিবে। শক্তি ছেড়ে দেওয়া বা শক্তি বিকিরণ করা একই কথা। তো এখন মনে থাকবে কখন শক্তি শোষণ করবে আর কখন শক্তি বিকিরণ করবে। বুঝতে পারছো পুরো ব্যাপারটা? জি স্যার। আচ্ছা, সোহান একটু কথা বলো। সোহান, বুঝতে পারছো কি যতটুকু পড়াইছি? জি স্যার, বুঝতে পারছি স্যার। থ্যাংক ইউ। তো আমি ক্লাসে এই মুহূর্তটা এখানে সেভ করতেছি। আসসালামু আলাইকুম। আমাদের স্পেশাল ক্লাসে এই অংশে আমরা এখান থেকে আলোচনার পরবর্তী অংশ শুরু করি। তো আমরা আলোচনা করতেছিলাম প্রথম পয়েন্টে নিয়ে, যে ইলেকট্রনের স্থির কক্ষপথ বলতে কি বোঝায়। তো এখানে একটা বিষয় বলা বাকি ছিল, যে আমাদের এই যে গোল্লা 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 বৃত্তগুলো, এগুলোর নাম শক্তি স্তর। এগুলোকে এন দিয়ে প্রকাশ করা হয়। এন এর মান 1 হলে প্রথম শক্তি স্তর, এন এর মান 2 হলে দ্বিতীয় শক্তি স্তর, এন এর মান 3 হলে কি তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এরকম চলবে। এরপরের যে আমাদের মেইন বইয়ের টপিকে ইম্পর্টেন্ট যেই তথ্যটা লেখা আছে, স্বীকার্যটা বা প্রস্তাবনাটা, সেটা খুবই ইম্পর্টেন্ট। কারণ এখান থেকে আমাদের একটা প্রশ্ন আমরা আজকে ক্লাসে সলভ করব, ম্যাথ সলভ করবে এখান থেকে। হ্যাঁ, আর এটা হচ্ছে তোমার ইলেকট্রনের কৌণিক ভরবেগ। এই বিষয়টা তোমাদের আমি বুঝাবো, তোমরা জাস্ট একটু দেখো ব্যাখ্যা কি বলছে। প্রতিটি নির্দিষ্ট শক্তি স্তর বা কক্ষপথে আবর্তনরত ইলেকট্রনের কৌণিক ভরবেগটা নির্দিষ্ট, এবং সেই কৌণিক ভরবেগটা হয় h/2s পাই এর পূর্ণ সংখ্যার গুণিতক। এটার মুখস্থ করবা। এটা আসলে বোঝানোটা একটু টাফ, তারপরও একটু মুখস্থ রাখবা। এটা সূত্র হিসাবে ইলেকট্রনের কৌণিক ভরবেগ mvr ইকুয়াল টু ns/2 পাই। আসলে আমরা 2 পাই বলি, তো 2 পাইকে টোয়াইস বলা যায়। আগেরকার মানুষ যারা ছিল, আমি শুনেছি, তখন এই 2কে টোয়াইস বলতো। 2 পাই, টোয়াইস পাই, 2 থিটা, টোয়াইস থিটা, 2x, টোয়াইস এক্স। তোমরা কি শুনছো এগুলো কখনো? উচ্চারণটা এরকম হয়, টোয়াইস। জি স্যার। হ্যাঁ, তো এই 2টাকে টোয়াইস বলা যায়, টোয়াইস হিসেবে। হ্যাঁ, কি বললাম মিম? আবার বলো। স্যার বলতেছি থ্রি কি থাইস বলে স্যার? কি রে, কি বলে? বুঝি নাই, আর বলো। বলতেছি থ্রি কি থাইস বলে এরকম কিছু স্যার? না, 3 কে থাই, 4 কে তো ফ্লাইস বলবে। না না, আমি এরকম শুনি নাই। আমি 2 কে টোয়াইস বলা শুনছি। যাক, এবার সবাই একটু স্পিকার অফ রাখো প্লিজ, বাচ্চারা স্পিকারটা মিউট রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা, এবার বলি, আমি ব্যাখ্যা যাব। তো এটা হচ্ছে সূত্রটা। হ্যাঁ, এখানে আমাদের মনে রাখতে হবে কৌণিক ভরবেগের পুরো পরিচয় হচ্ছে mvr। mvr এটাকে বলা হয় কৌণিক ভরবেগ, যেখানে m বলতে বোঝায় ইলেকট্রনের ভর। এটা মুখস্থ রাখবা। ইলেকট্রনের ভর কত বলো তো? মনে আছে কারো ইলেকট্রনের ভর কত? দেখি কার মনে আছে ইলেকট্রনের ভর। 9.1 এক্সিলেন্ট, 9.11 10⁻³ কেজি। ভেরি গুড। এরপর হচ্ছে ভি। ভি হচ্ছে ইলেকট্রনের গতিবেগ, ইলেকট্রন যে ঘুরতেছে না, কত বেগে ঘুরতেছে সেইটা। আর হচ্ছে কক্ষপথের ব্যাসার্ধ। আর হচ্ছে কি কক্ষপথের ব্যাসার্ধ, অর্থাৎ যে কক্ষপথে ইলেকট্রন ঘুরবে সেই কক্ষপথের ব্যাসার্ধ। এরপর হচ্ছে এইচ, সরি এখানে আমার যে ওমেগা আছে, এটা আবার কৌণিক বেগ, এটা পরে দেখাবো না। এবার হচ্ছে এইচ। এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, এমানটা মুখস্থ রাখবা, 6.626 10⁻34 জুল সেকেন্ড। আর এন হচ্ছে তোমার ওই শক্তি স্তর সংখ্যা, যে শক্তি স্তরে ইলেকট্রনটা অবস্থান করবে সেখানে, সেই নাম্বারটা, ইত্যাদি ইত্যাদি। তো এন এর উপর ভিত্তি করে পর্যায়ক্রমে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ কক্ষপথ নির্দেশিত হয়, এটা আমরা সবাই জানি। তো এইখানে আর তেমন কিছুই বুঝতে হবে না। এখন আমি তোমাদেরকে একটু বুঝাই চিত্রের মধ্যে, যে ইলেকট্রনের কৌণিক ভরবেগটা আসলে কিভাবে কাজ করে। তুমি লক্ষ্য করো, আমি যদি তোমাদেরকে বলি যে একটা বস্তুর ভর আছে, সেই বস্তুটা গতিশীল, তাহলে ভর আর বেগ গুণ করলে কি হয়? ভরবেগ। কথাটা বুঝো? একটা বস্তুর ভর আছে 1 কেজি, 2 কেজি, 3 কেজি, এবং এটা একটা নির্দিষ্ট বেগে গতিশীল, তাহলে বস্তুর ভর আর বেগ গুণ করলে আমরা কি পাই? বস্তুর ভরবেগ, mv। কথা বুঝছো এতটুকু? সবাই রেসপন্স করো। জি স্যার। আচ্ছা,
এটা হচ্ছে রৈখিক, এটা হচ্ছে রৈখিক ভরবেগ, এমভি রৈখিক ভরবেগ। কিন্তু আমরা এখন শিখতেছি কৌণিক ভরবেগ। কৌণিক, এই কৌণিক কথাটা কেন আসছে জানো? আমাদের বস্তুটা যদি বৃত্তাকার পথে ঘুরে তখনই ভরবেগের নাম হয় কৌণিক, আর সকল ক্ষেত্রে ভরবেগটা হয় রৈখিক। বাচ্চারা কথাটা শুনো, রৈখিক আর কৌণিকের মধ্যে পার্থক্য কি? সাপোজ তুমি সেই মানুষটা সোজা পথে দৌড়াচ্ছ, তোমার ভর আছে, তোমার বেগ আছে, তোমার ওই ভরবেগের নাম কৌণিক ভরবেগ, সরি রৈখিক ভরবেগ। কথাটা বুঝো? তোমার ভর আছে, তুমি বেগে দৌড়াচ্ছ, তোমার ভরবেগটা হবে রৈখিক ভরবেগ, কারণ কি তুমি সমতল রাস্তা দৌড়াচ্ছ। কথা কি বুঝতে পারছো সবাই? জি স্যার। আর তুমি যদি কোনো বৃত্তাকার জায়গাতে ঘুরতে থাকো, তো সেখানে তোমার ভর আছে, সেখানে তোমার বেগ আছে। এই যে তুমি বৃত্তাকার পদ্ধতিতে ঘুরতেছো না, এই ভরবেগটার নাম হবে তখন কৌণিক ভরবেগ। অর্থাৎ সোজা কথায় একটা বস্তুর ভরবেগটা রৈখিক ভরবেগ হবে ঠিক তখন যখন সে সমতল রাস্তায় ঘুরে বা দৌড়াদৌড়ি করে। আর সেই বস্তু যদি বৃত্তাকার পথে ঘুরতে পারে তাহলেই তার ভরবেগের নাম হয়ে যাবে কৌণিক ভরবেগ। কথাটা কি ক্লিয়ার? অল ক্লিয়ার? বুঝতে পারছো সবাই? কার কোনো সমস্যা আছে? জি স্যার। ওকে। স্যার আমি ভাবতেছি স্মার্ট বোর্ড তুমি কি বললা বুঝি না, বলো। স্যার আমি ভাবতেছি আপনি যদি একটা আমাদের জন্য স্মার্ট বোর্ড কিনতেন অনেক ভালো হতো, কিন্তু স্মার্ট বোর্ড তো অনেক এক্সপেন্সিভ স্যার। হ্যাঁ, অনেক দাম তো। ইনশাআল্লাহ আপনি একদিনকে কিনবেন। হ্যাঁ ইনশাল্লাহ, দোয়া করো, কিনবো। তবে তবে আমি কিন্তু ফেস দেখে ক্লাস নিতে আনইজি ফিল করি। আমি যে ক্লাস নিচ্ছি না, সত্যি কথা বলতে বিগত 4 বছর আলহামদুলিল্লাহ পড়াচ্ছি অনলাইনে, 2021 সাল থেকে পড়ানো শুরু হয়েছে। এই পর্যন্ত আজও পর্যন্ত আমার কোনো ক্লাসে আমার কোনো স্টুডেন্টরা আমার ফেস দেখে নেই। আমি জাস্ট পড়াচ্ছি এইভাবে, হাতে কলমে নোট নিয়ে বুঝিয়ে বুঝিয়ে। আমি দেখছি স্যার। তুমি তো দেখছো, তুমি তো আমার অফলাইনের স্টুডেন্ট, তুমি তো দেখবাই সবসময়। তো বলি সবাইকে, এই যে সোহান হচ্ছে আমার অফলাইন স্টুডেন্ট। তো তো আমি তোকে অফলাইনে পড়াই, তো ওর সাথে আমার কমিউনিকেশন হয়, যোগাযোগ হয়। ও অনেক অ্যাটেন্টিভ স্টুডেন্ট এবং চেষ্টা করে তোমাদের মতোই। তো এটা আমি অনেক খুশি হলাম যে সত্যি কথা বলতে লাইফের এই বছরই, এর আগে কখনো হয় নাই যে অফলাইনের কোনো স্টুডেন্ট অনলাইনে এতটা অ্যাক্টিভ থাকবে, চেষ্টা করবে পড়ার জন্য, শেখার জন্য। এটাই আমার লাইফের প্রথম। যেমন আমার লাইফের প্রথম এই বছরই অনলাইনের কোনো স্টুডেন্টের সাথে দেখা হয়েছে বাস্তবে, রিতান। ও যে সোহানের ছবিতে দেওয়া আছে, রিতান ও যে আমার সাইডে এই যে গেঞ্জিটা তোমার হচ্ছে গিয়ে সবুজ কালারের টি শার্ট, তো নটরডেমে পড়ে। তো লাইফের এই প্রথমই আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে, অশেষ রহমতে অফলাইনে অনলাইনে কোনো একটা স্টুডেন্টের সাথে জীবনে প্রথম দেখা করতে পারছি। এটা মানে এই বছরটা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেকটা মানে বরকতময় আমার লাইফের জন্য। আমি দোয়া করি সবার জন্য, ইনশাল্লাহ প্রতিটা বছরই বরকতময় হোক আমাদের লাইফ, আমরা সুন্দরভাবে আমাদের লাইফটা আমাদের ইসলামের যে ইতিহাস, ইসলামের ছায়াতলে থাকতে পারি এবং সেভাবে আমাদের জীবনযাপন করতে পারি ইনশাল্লাহ। তো যেখানে ছিলাম আমরা ক্লাস শুরু করি। একটা কথা বলি, আমার ক্লাস কিন্তু শেষ হয়নি বাচ্চারা, আমার ক্লাস এখন ইনশাল্লাহ চলবে। তো আমার এই জুমের নিয়ম হচ্ছে 40 মিনিট ক্লাস করার পরে প্রথম লিঙ্কটা কেটে যায়। তো এই তো আর মিনিটের মতো লিঙ্কটা থাকবে, এরপর চলে যাবে। তো ক্লাস শেষ হয় নাই বাচ্চারা, এই যে 17 জন আসো সবাই আসবা কিন্তু। অনেক ইম্পর্টেন্ট ক্লাস, আমরা এখনো ম্যাথ সলভ করি নাই, আমরা ব্যাখ্যা দিচ্ছি, ম্যাথ সলভ করবো, অনেক ইম্পর্টেন্ট ক্লাস। তো একটু পরে লিঙ্ক চলে গেলে 2-1 মিনিট ওয়েট করবা, তারপরে আমি আবার লিঙ্ক দিব, সবাই দ্রুত চলে আসবা, মন থাকবে সবার। ক্লাস শেষ হয় না কিন্তু, লিঙ্ক চলে যাবে করে। ওকে, চলে এসো সবাই। এবার আমি যাই, সেখানে ছিলাম তো যেখানে বলতেছিলাম আর কি, হচ্ছে যে আলোচনা করতেছিলাম কৌণিক ভরবেগ নিয়ে। তো কৌণিক ভরবেগটা তখন কাজ করবে যখন বৃত্তাকার পথে আমরা ঘুরবো। তো এই যে বলতেছে বিজ্ঞানী বোর কৌণিক ভরবেগটার কি হবে, কৌণিক ভরবেগের একটা সূত্র হবে ns/2π। এটাই জাস্ট এতটুকু মনে রাখো যে একটা নির্দিষ্ট কক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগটা নির্দিষ্ট, এতটুকু মনে রাখবা। নির্দিষ্ট কক্ষপথে ঘুরনত ইলেকট্রনের কৌণিক বেগ নির্দিষ্ট। আসসালামু আলাইকুম। আমাদের আজকে স্পেশাল রসায়ন ক্লাসের এই মুহূর্তে আমরা এর পরের অংশগুলো নিয়ে আলোচনা করি। তো এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের এই বোর পরমাণু মডেলের পরবর্তী প্রস্তাব। সবাই তো ক্লাসে মনোযোগ দিই,
ক্লাসে আমরা এই মুহূর্তে কেউ SMS না দিই, কথা না বলি, সম্পূর্ণ মনোযোগটা ক্লাসে দিই, কারণ আমরা এই মডেলটা খুব ইম্পর্টেন্ট শিখতেছি। একটু পর আমরা ক্যালকুলেটর দিয়ে একটা সুন্দর ম্যাথ সলভ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো কৌণিক ভরবেগ সম্পর্কে আলোচনাটা কমপ্লিট হইল। কৌণিক ভরবেগের ক্ষেত্রে জাস্ট মুখস্থ করবা, কৌণিক ভরবেগের সূত্র mvr = ns/2π। এখন আমরা যাব আমাদের তৃতীয় প্রস্তাবে। তো বৈজ্ঞানিক বোর্ড তৃতীয় প্রস্তাবে বলতেছে যে এই যে ইলেকট্রন লাফালাফি করে না, নিচ থেকে লাফ দিয়ে উপরে যায়, উপর থেকে লাফ দিয়ে নিচে আসে, এই বিষয়টা নিয়েই বিজ্ঞানী বোর্ড একটা নতুন প্রস্তাব দিয়েছে। তো আমি তোমাদের একটু ব্যাখ্যা দিয়ে বলছিলাম যে নিচ থেকে লাফ দিয়ে উপরে গেলে শক্তির শোষণ ঘটে, আর উপর থেকে লাফ দিয়ে নিচে নামলে শক্তির কি হয়, বিকিরণ ঘটে। এটাই বিজ্ঞানী বোর্ড বলছে তৃতীয় স্বীকার্যে। তো আমরা একটু বইয়ের ব্যাখ্যাটা একটু ভালো করে দেখি, তারপরে আবার ব্যাখ্যা দিয়ে বোঝানোর চেষ্টা করব। তো আমরা যখন পরীক্ষায় লিখবো খাতায়, ঠিক এইভাবে পয়েন্টগুলো লিখবা, পয়েন্টের নামও লিখবা এবং বর্ণনাগুলোও লিখবা। 3 নম্বর যে পয়েন্টের নাম সেটা হচ্ছে কি, শক্তির শোষণ অথবা বিকিরণ এবং বর্ণালী সৃষ্টির ধারণা। কথাটা খেয়াল রেখো। আরেকটা কথা তোমাদের বলি, সেটা হচ্ছে গিয়ে বিজ্ঞানী রাদারফোর্ড কখনোই বর্ণালী সম্পর্কে জানতেন না। এটা খুব ইম্পর্টেন্ট কথা। বিজ্ঞানী রাদারফোর্ড কখনোই জানতেন না যে বর্ণালী কী জিনিস। এটা আবিষ্কার করছে বিজ্ঞানী বোর। এটা খুব ইম্পর্টেন্ট একটা MCQ। আমি কথাটা আবার বলতেছি, বিজ্ঞানী রাদারফোর্ড কখনোই জানতেন না যে বর্ণালী কী জিনিস। বর্ণালী বলতে আমরা সবাই জানি যে অনেক বর্ণের সমাহার। একটা পরমাণুর নিউক্লিয়াসের আশেপাশে যে কক্ষপথ থাকে সেখান থেকে যখন ইলেকট্রনগুলো মুভ করে, লাফালাফি করে, সেখান থেকে আমাদের কিছু রেখা সৃষ্টি হয়, বর্ণের রেখা সৃষ্টি হয়, সেটা বর্ণালী। তো এই বর্ণালীর যে ব্যাখ্যা বা বর্ণালীর যে প্রমাণ, এই বিষয়টা নিয়ে রাদারফোর্ড জানতেনই না। কথাটা কি বুঝতে পারছো? রেসপন্স করতে হবে। আচ্ছা, তো এই বর্ণালীর, হ্যাঁ, এই বর্ণালীর কথাটা শুধুমাত্র বিজ্ঞানী বোর জানতেন, আর বোরই আবিষ্কার করছে বর্ণালী। তো এই হচ্ছে এই দুইটার মধ্যে পার্থক্য। বিজ্ঞানী রাদারফোর্ড বর্ণালী সম্পর্কে কিছুই জানতেন না, শুধুমাত্র বোর জানতেন। তো এটাই বলতেছে রাদারফোর্ড বিজ্ঞানী বোরের 3 নম্বর প্রস্তাবে যে শক্তির শোষণ বা বিকিরণ এবং বর্ণালী সৃষ্টির কারণের যেই ধারণা, সেটা যখন কোনো ইলেকট্রন একটি কক্ষপথ বা শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তর বা কক্ষপথে লাফিয়ে চলে, তখন ওই ইলেকট্রন দ্বারা নির্দিষ্ট পরিমাণ আলোক শক্তি শোষিত হয় বা বিকৃত হয়। খেয়াল রাখবা, শক্তিটা হচ্ছে কি, আলোক শক্তি। এই আলোক শক্তির কারণেই আমরা কি বর্ণালী দেখতে পাই। তোমরা দেখো না যে আকাশে যখন বৃষ্টি হয়, এরপরে রংধনু হয়, বেনিয়া সহকলা, বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল। তোমরা দেখো না রংধনু? সবাই কি এটা জানো? রংধনু যে ব্যাপারটা, রঙের সমাহার। তো এটা কিন্তু আলোর জন্য হয়, আলোক শক্তি, আলোক শক্তির জন্য হয়। তো এই যে ইলেকট্রন যে লাফলাফি করে, হ্যাঁ বলো। প্রিজমের ক্ষেত্রেও তো এটা দেখা যায় স্যার। হ্যাঁ, ভেরি গুড। প্রিজমের ক্ষেত্রেও এটা হয়। প্রিজমের মধ্যে যদি আলোক রশ্মি সূর্যের সাদা আলোটাকে যখন পাস করে বের হতে দাও, 7টা বর্ণে হয়, বিভাজিত হয়। এটাও কিন্তু, হ্যাঁ, এটা কোচিং এ করছিলা। এটা সুন্দর এক্সপিরিয়েন্স, সুন্দর একটা এক্সপিরিয়েন্স। এটা আবার ইউটিউবে সার্চ দিলে দেখা যায় অনেক সুন্দরভাবে প্রিজম নিয়ে খেলা করা যায়। ওকে, থ্যাংক ইউ। তার মানে এটা এক্সপিরিয়েন্স করছো, যারা করোনা এক্সপিরিয়েন্সটা করে নিও, খুবই সুন্দর একটা জিনিস। তো এইটা হচ্ছে আমার মোটামুটি আলোচনা, এতটুকু বুঝতে পারলাম। এরপর আমি নেক্সট যাচ্ছি। যখন ইলেকট্রন নিচের শক্তি স্তর, নিচের শক্তি স্তরের নাম হচ্ছে নিম্ন শক্তি স্তর, বা নিচতলা থেকে লাফ দিয়ে 5তলায় যাবা। তো আমরা তো জানি নিচতলা থেকে লাফ দিয়ে 5তলায় গেলে কি হবে, শক্তির শোষণ ঘটবে নাকি বিকিরণ ঘটবে বলো তো? আমরা কি করি, কষ্ট হয় আমাদের, শোষণ ঘটে। তার মানে কি, গ্লুকোজ খাই, রেস্ট নেই, শরবত খাই, শোষণ করি। তো ইলেকট্রন যখন নিচের শক্তি স্তর থেকে উপরের শক্তি স্তরে লাফিয়ে চলে, তখন আলোক শক্তির শোষণ ঘটে। এবং ইলেকট্রন যখন উপরের শক্তি স্তর থেকে লাফ দিয়ে নিচের শক্তি স্তরে চলে আসে, তখন কি ফুরফুরা, অর্থাৎ আমাদের ঠান্ডা লাগে, আরাম লাগে, মানে শক্তির বিকিরণ ঘটে। এই হচ্ছে ব্যাখ্যা। ব্যাখ্যাগুলো বুঝতে পারছো সবাই? তোমাকে জানাও। আচ্ছা, এখন এই যে শক্তির শোষণ ঘটলো, বিকিরণ ঘটলো, এটা একটা ম্যাথ দিয়ে করা যায়, ম্যাথ সলভ করা যায়। সেটা হচ্ছে শক্তির বিকৃত বা শোষিতর পরিমাণ। শুভেচ্ছা ও শুভকামনা, মানে বুঝতে পারলাম না রুদ্র। শুভেচ্ছা ও শুভকামনা,
একজনে লেখছে মানে আপনার সাথে ওনার প্রথম ক্লাস, ও আচ্ছা, ও যে ও নাম যে কি ছিল, ও নাম ছিল মনে হয় আকরাম খান। আচ্ছা আকরাম খান। হ্যাঁ আচ্ছা আকরাম, শুনতেছো তুমি? এটা আমাকে জানাও। জি জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা আকরাম, তুমি একটা কাজ করো, তুমি যেইখান থেকে জয়েন করছো, তুমি কি মেসেঞ্জার নাকি হোয়াটসঅ্যাপ থেকে জয়েন করছো আমার ক্লাসে? মেসেঞ্জার থেকে। তুমি একটা কাজ করো তো, মেসেঞ্জারে গিয়ে আমাকে একটা ইনবক্সে মেসেজ দাও তো, যে স্যার আমি আকরাম এই আইডি থেকে জয়েন করছি, এখনই এসএমএসটা দাও। আচ্ছা ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। আর জয়েন করছো, খুশি হলাম। এরপর থেকে সকল ফ্রেন্ডদেরকে ইনভাইট করবা ক্লাসে জয়েন করার জন্য, তুমি রেগুলার ক্লাস করবে ইনশাল্লাহ। ওকে, এবার আমরা যাই। তো আমাদের এই যে যদি প্রথম শক্তি স্তর থেকে ইলেকট্রনের শক্তি E1 হয়, দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রনের শক্তি E2 হয়, তবে এদের যেই আমাদের পার্থক্য হবে, শক্তির পার্থক্য, বিকিরিত শক্তির পার্থক্য হবে ডেলি, সেটা হচ্ছে E2 - E1, মানে পার্থক্য মানে পরের শক্তি থেকে আগের শক্তি বিয়োগ করা। তো এই শক্তি তড়িৎ চুম্বকীয় বিকিরণ হিসেবে নির্গত হবে, মানে এই শক্তিটা নির্গত হবে কি তাড়িত চুম্বক তরঙ্গ আকারে, মানে তরঙ্গ আকারে শক্তিটা বের হবে। আমরা জানি ইলেকট্রনের যখন আমাদের মুভ হয় এক জায়গা থেকে অন্য জায়গায়, এর মধ্যে যে শক্তি নির্গত হয় এটা কি হয়, চুম্বকীয় তরঙ্গ আকারে বের হয়, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ আকারে বের হয়, এটা মনে রাখবা। তো প্ল্যাঙ্কের সূত্র অনুযায়ী সে বিকিরণের পরিমাণ ও স্পন্দন সংখ্যা নিম্নের সমীকরণ দ্বারা বের করা যায়। মানে এই যে প্ল্যাঙ্কের একটা সূত্র আছে, নতুন সূত্র, সেই সূত্রের সাহায্যে থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ, বুঝতে পারছি, খুশি হলাম। ওকে, তো এই যে আমার প্ল্যাঙ্কের যে সূত্র আছে, সেই সূত্রের সাহায্যে এই ডেল ইর যে পরিমাণটা, ডেল ইর মান কত, ডেল ই থেকে তোমার ডেল ইর পরিমাণটাই কি এইচ নিউ? হ্যাঁ হ্যাঁ, ডেল ইর পরিমাণটা হচ্ছে এইচ নিউ। ডেল ই সমান সমান E2 - E1 বলা যায়, বা এটা বাদ দিলে এইচ নিউ। এটাতেও তোমার করা যায়, ওই স্পন্দন সংখ্যা, তারপর হচ্ছে গিয়ে ওই শক্তির পরিমাণ, এগুলো সব বের করা যায়। এই হচ্ছে মোটামুটি তৃতীয় নাম্বার যে স্টেপ আলোচনা, শক্তির শোষণ বা বিকিরণ সম্পর্কিত আলোচনা। এটাই এখানে আমাদের সেখানে দেওয়া আছে, যে এখানে নিচ থেকে লাভ দিয়ে উপরে গেল, ডেলি সমান সমান E2 - E1 এইচ নিউ, আবার উপর থেকে নামলো নিচে, এটাও কিন্তু ডেলি E2 - E1 এইচ নিউ, দুইটা কিন্তু সেম সূত্র। নিচ থেকে লাভ দিয়ে উপরে গেল, শোষিত শক্তির পরিমাণও যা সূত্র, বিকৃত শক্তির পরিমাণও তাই সূত্র, একই সূত্র। ওকে, তো এই হচ্ছে আমার বেসিক যে আলোচনা ছিল বোর পরমাণু মডেল নিয়ে, ইতিহাস এবং মোটামুটি বেসিক ইনফরমেশন। এখন তোমাদের কাছে আমি প্রশ্ন করি, যদি এই পুরো ক্লাসের এই অংশের মধ্যে যা যা পড়াইছি বুঝাইছি, এর মধ্যে যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে বলতে পারো। সবাই কি ভালো করে বুঝতে পারছো যতটুকু পড়াইছি, যা শিখাইছি? শোষিত শক্তি, হ্যাঁ স্যার বলো। শোষিত শক্তির ক্ষেত্রে এইচ নিউ, আর বিকিরিত শক্তির ক্ষেত্রে এইচ ভি। আচ্ছা, এইচ ভি না, এটা এইচ নিউ হবে। হ্যাঁ, আসলে ভি এর মতো লেগেছে, এইচ নিউই হবে সবসময়, এইচ নিউ হবে। হ্যাঁ, এটা ভি এর মতো হয়ে গেছে, এইচ নিউ হবে। এই নিউ হচ্ছে তোমার স্পন্দন সংখ্যা, এইচ নিউই হবে। ওকে, আচ্ছা তাহলে বাচ্চারা, তোমাদের যেহেতু আরো কোনো প্রশ্ন নাই, চলো আমরা একটা স্পেশাল ম্যাথ সলভ করে ফেলি আজকে। কি বোঝাচ্ছে? কোনটা? এইচ হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, এই যে প্ল্যাঙ্কের ধ্রুবক, প্ল্যাঙ্কের সূত্র দিয়ে তো এটা আবিষ্কার করা হয়। এই প্ল্যাঙ্কের ধ্রুবক হচ্ছে নিউ হচ্ছে তোমার ওই যে স্পন্দন সংখ্যা। আমাদের এই ইলেকট্রন যে লাফ দেয়, লাফ দিলে তরঙ্গ হয় না, তরঙ্গের যে ঢেউ আপ ডাউন, সেখানে আমাদের হ্যাঁ নিউ ইকুয়াল টু আবার সি বাই ল্যামডা, নিউ ইকুয়াল টু সি বাই ল্যামডা, সেটা আবার সূত্র আছে। এখানে নিউ বলতে বোঝায় স্পন্দন সংখ্যা, মানে কতবার তরঙ্গটা আপ ডাউন করলো, ইলেকট্রন যে ধাপান্তরিত হলো না, কতবার আপ ডাউন করলো। এই ইলেকট্রন যে এখানে বলো ডেলি সমান স্যার E2 - E1, এখানে E2 স্যার বের করার কি কোনো সূত্র আছে? শুধু মানে ইলেকট্রনের কক্ষপথের শক্তির মান, শুধু এর মান বের করার সূত্র। স্যার মনে করেন ধরেন এইচ এর মান, মানে নিউ এর মানটা দেওয়া নেই, তাহলে তো স্যার E2 - E1 করতে হবে, তখন E2 স্পেসিফিক ভাবে বের করব কিভাবে? এটা সূত্র আছে তোমার, এটা কিন্তু অনেক বড় ক্যালকুলেশন, ইলেকট্রনের শক্তি বের করার সূত্র, শক্তি স্তরের শক্তি বের করার সূত্র। এটা এখানে না, এটা পরবর্তী টপিকে আমি দেখাই একটু। এটা হচ্ছে গিয়ে তোমার অনেক বড় ক্যালকুলেশনের সূত্র, তো এটা এখন দুইটা জায়গাতে আছে, আমি দেখি পাই কিনা।
এই যে এখানে একটা সূত্র আছে, ব্যাসার্ধ সূত্র, এই সূত্রটা যে E1, এই যে এখানে E1 E2 দিলে হবে যে -2 পাই স্কয়ার m e⁴/n² আছে এর সূত্র, শক্তি বের করার সূত্র, বুঝছো? এই সূত্রটা লাগবে। এই যে এটা E1 E2 দুটার ক্ষেত্রে না শুধু E1 এর ক্ষেত্রে? দুইটার ক্ষেত্রে জাস্ট n এর মান তুমি 2 বসালেই E2 পাইবা, n এর মান 1 বসালেই E1 পাইবা। বুঝতে পারছো? জি স্যার। ওকে, থ্যাংক ইউ, প্রশ্ন করছো, খুশি হলাম, অনেক ভালো ভালো প্রশ্ন ছিল। আর কারো কোনো প্রশ্ন আছে? কেউ কিছু প্রশ্ন করতে চাও এই বিষয়ে? এনিওয়ান? না স্যার। ওকে, সোহান কোনো প্রশ্ন আছে তোমার? না স্যার। তো বাচ্চারা এই মুহূর্তে সবাই ক্যালকুলেটর হাতে নাও, একটা ঝাঁকানাকা প্রশ্ন সলভ করে ফেলি, যা যা পড়ছি দেখি কে কে আমরা পারি। হ্যাঁ, এটা বোর্ড পরীক্ষায় আসা প্রশ্ন আমাদের, এটা আমাদের চট্টগ্রাম বোর্ড 2017 সালে চলে আসছিল, অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। দেখি আমরা কে কে এটা সলভ করতে পারি। সবাই ক্যালকুলেটর নিবা, ক্যালকুলেশন ভুল করলে কিন্তু হবে না বাচ্চারা, ক্যালকুলেশন ঠিকভাবে করতে হবে। সবাইকে প্রথমে বলতেছি, সবাইকে চিত্র দেখতে পাইতেছো? চিত্র কি দেখা যাইতেছে? জি স্যার। আচ্ছা, এবার জি স্যার। এখন গ নং প্রশ্ন সমাধান করতে হবে। বলতেছে উদ্দীপকের ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করো। আচ্ছা তুমি বলো তো, এটা কি 1 নং এই চিত্র থেকে হবে নাকি এই চিত্র থেকে হবে? গ নং প্রশ্নটা কোন চিত্র থেকে হবে? 2 নাম্বার। ভেরি গুড, 2 নাম্বার, পরমাণু চিত্র। হ্যাঁ, পরমাণু। আচ্ছা এখন তোমাকে যদি আমি প্রশ্ন করি, এই পরমাণুর যে চিত্রটা আছে, এই চিত্রের মধ্যে পরমাণুর শক্তি স্তর কয়টা আছে? শক্তি স্তর বা কক্ষপথ কয়টা আছে? 10টা। 10টা কে বললো? ও আচ্ছা, সরি। আচ্ছা একটা বলছো, একজন, বাকিরা বলো তো শক্তি স্তর এখানে কয়টা আছে বলো তো দেখি, কে কে পারো? একটাই তো ফার্স্টে বললাম। স্যার একটাই স্যার। কে? দুইটা না, এই জায়গায় একটা কেমনে হইলো? একটাই তো। ইয়েস না। এই যে একটা গোল্লা, এই যে একটা গোল্লা, এই ছোট্ট একটা গোল্লা, আবার এই একটা গোল্লা, দুইটা গোল্লা না? না স্যার, এটা তো পজিটিভ, এটা বোঝানোর জন্য বলা দিছে স্যার। এখানে তো পরমাণু না স্যার ভিতরে। আচ্ছা থ্যাংক ইউ, অনেক কয়েকজন বলছো। আচ্ছা আমি একটু সোহানের কাছে আসি। সোহান তোমার কি মতামত বলো তো? সোহান জি স্যার, বলেন স্যার। মানে তোমার মতামতটা আমি জানতে চাচ্ছি, এখানে কি শক্তি স্তর একটা না দুইটা? স্যার দুইটা স্যার। আচ্ছা দুইটা বলছো। আচ্ছা আমি যদি বলি দুইয়ের পক্ষে কারা কারা আছো, একটু যদি চ্যাট বক্সে বলতা বা মুখে মুখে বলো, দুইয়ের পক্ষে কারা কারা আছো? স্যার আমি দুইয়ের পক্ষে। একজন, সোহান একজন, দুইজন, আর কে কে আছো? আর কেউ নাই? দুজনই? কি বলো, দুইয়ের পক্ষে শুধু দুইজনই আছে, আর কেউ নাই? আচ্ছা আর কারো সাহস হচ্ছে না। আচ্ছা বলি এবার, শোনো, সত্যি কথা বলতে এটা আমারও ভুল হইতো। কি ভুলটা হইতো আজকে ক্লাসে সেই ভুলটা তোমাদেরকে সংশোধন করাচ্ছি, খুবই সেন্সিটিভ বিষয়। আমরা যখন পরমাণুর চিত্র আঁকি না, তখন এই যে মাঝখানে যেই প্লাসটা আমরা দেই, প্লাসটা দেওয়ার পরে কিন্তু আমরা একটা বর্ডার দিই, প্লাসের উপরে গোল করে একটা বর্ডার দিই, তাই না? এই যে দেখতেছো, এই যে গোল করে একটা বর্ডার দিই না, এটা আমার হালকাও হইতে পারে, বর্ডারটা গাঢ়ও হইতে পারে, কোনো সমস্যা নেই, হালকা হোক বা গাঢ়, বর্ডার তো গোলই হয় নাকি চতুর্ভুজ ত্রিভুজ আকার হয়, কোনটা হয়? কথা বুঝো? আমাদের প্লাস চিহ্ন দেওয়ার পরে যে একটা গোল বর্ডার দিই, বর্ডারটা হালকা দিলেও সমস্যা নেই, গাঢ় দিলেও সমস্যা নেই, বর্ডার তো বৃত্তের মতোই হয়। তো এই বর্ডারটাকে আমি মনে করতাম কক্ষপথ বা শক্তি স্তর, এই বর্ডারটাকে মনে করতাম 1 নম্বর শক্তি স্তর, যেটা মারাত্মক লেভেলের ভুল। হ্যাঁ আমি সত্যি মনে করতাম, আগে মনে করতাম, আর এটা সবচেয়ে মারাত্মক ভুল। এই যে বর্ডারটা যে আছে না, এই বর্ডারটা জীবনও শক্তি স্তর নয়, এই বর্ডারটা হচ্ছে নিউক্লিয়াসের আবদ্ধ এরিয়ার অংশ বা নিউক্লিয়াস। এটার জন্য আমার প্রচুর অঙ্ক ভুল হইতো, সত্যি কথা, আমি এটা বুঝতামই না যে এই যে নিউক্লিয়াসের এই প্লাস আর এই বর্ডার, এটার মধ্যে মূল পার্থক্য কি, আর এই বাহিরের গোল্লাগুলোর মধ্যে পার্থক্য কি। এইটাই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জিং বিষয়।
এই জন্য তোমাদের আমি আজকে প্রশ্ন করে বুঝাইলাম, ব্যাখ্যা দিলাম যে কি হবে না হবে। খুবই সেন্সিটিভ বিষয়, এটা অনেকেই ভুল করি আমরা, আমি ভুল করতাম, তোমাদের তো ভুল হওয়া স্বাভাবিক। সোহান দেখো তো বুঝতে পারলা কিনা কথাটা? শিউলি, সোহান কথা বলো। বুঝছি স্যার। ওকে, তো এটা খুবই সেন্সিটিভ বিষয়, এটা আমিও ভুল করতাম, বিধায় তোমাদের আজকে শেখানোর জন্য চেষ্টা করলাম। থ্যাংক ইউ সো মাচ যারা যারা এটা আগে মনে করতা এটা আমাদের কক্ষপথ বা শক্তি স্তর, এটা মারাত্মক ভুল, খেয়াল করতে হবে। প্লাসের এই এরিয়াটাকে কখনোই শক্তি স্তর বলা যাবে না, সবসময় নিউক্লিয়াস বলতে হবে, এর বাহিরেগুলো শক্তি স্তর। ওকে, তাহলে বাচ্চারা তাহলে বুঝতে পারলাম এখানে আমাদের শক্তি স্তর আছে কয়টা? একটা। এই প্লাসের এরিয়াটা হচ্ছে আমার নিউক্লিয়াস, আর এইটাই হচ্ছে কি শক্তি স্তর। থ্যাংক ইউ সো মাচ যারা একটার পক্ষে বলছো, এক্সিলেন্ট, কংগ্রেচুলেশন, তোমরা উত্তরটা পারছো। আচ্ছা, আর যারা আমরা পারি নাই, একটু ভুল করছি, আমরা শিখছি, আমাদের কোনো ক্ষতি হয়নি। এবার দেখো বাচ্চারা আমাদের কি বলছে, উদ্দীপকের ইলেকট্রনের, হ্যাঁ বলো। গ নম্বরের উত্তর কি 3.2 × 10⁻16? সরি টু সে, ভুল করছো একটু। হ্যাঁ বলো বলো। 1.0 এক্সিলেন্ট, থ্যাংক ইউ সো মাচ, উত্তরটা রাইট হয়েছে। মিম ইতি বড়ুয়া, এক্সিলেন্ট, দুর্দান্ত উত্তর হয়েছে, উত্তর রাইট। আর হয়তোবা কোথাও ভুল করছো রুদ্র, খেয়াল করতে হবে, ক্যালকুলেশনে কোথাও মিস্টেক করছো, তো আমি দেখা দিব, সমস্যা নেই। হ্যাঁ ওকে, থ্যাংক ইউ। এরপরে উত্তর দিয়েছো কে? উত্তর দিয়েছে হচ্ছে গিয়ে আমাদের জান্নাতুল ফেরদৌস, থ্যাংক ইউ সো মাচ, এক্সিলেন্ট, উত্তর রাইট হয়েছে, ভেরি গুড। এবার দেখো তো আমাদের কৌণিক ভরবেগ বের করতে বলেছে, সূত্র কিন্তু একটাই বাচ্চারা, এম ভি আর ইকুয়াল টু NS/2 পাই। এম ভি আর এর মান বের করবো, এন এর মান কত বলো তো? এন এর মান কত? ইলেকট্রনটা কত নং শক্তি স্তর আছে দেখো তো? 1 নং এ, প্রথম, তো এন এর মান 1। আর এইচ এর মান মুখস্থ রাখবা, পায়ের মান মুখস্থ, সব কিছু মুখস্থ। এবার আমরা চলো শুরু করি। ওকে, এবার আমরা অঙ্কটা শুরু করতেছি। আচ্ছা, সোহান একটা ছবি পাঠাইছো, আমি দেখি ছবিটা কি। সোহান কি সমাধান পাঠাইছো? একটু এটা আমি দেখতেছি। আচ্ছা, সোহানে একটা ছবি পাঠাইছো, ক্যালকুলেটরের ছবিটা দেখি। ক্যালকুলেটরের ছবিটার উত্তরটা আসছে, আমি একটু লাইট, আচ্ছা আচ্ছা একটু ওয়েট, এটা তো একটু ইয়ে হচ্ছে। 1.05 10⁻34। আচ্ছা সমস্যা না, হয়েছে তো, ওই যে 1. এই যে 45 1 আছে স্যার, 1 যদি না থাকতো স্যার, শুনেন, 1 যদি না থাকতো তাহলে হয়তো ব্র্যাকেট দিতে হতো, এই জায়গায় 1 আছে তো ওই জায়গায় ক্ষেত্রে একই হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ, হয়েছে হয়েছে, অঙ্ক হবে, সমস্যা নেই। 1.05 10⁻34, ভেরি গুড, হয়েছে। ব্র্যাকেট দিতে ভালো, না দিলে আবার মাঝে মধ্যে ভুল হয়, তো সমস্যা নেই, ব্র্যাকেট দিতেই হবে এরকম কথা নেই, তবে দিলে ভালো আর কি। হ্যাঁ অনেক আলো দেওয়া লাগবে না। আচ্ছা যাই হোক, এবার দেখি আমরা, তো বাচ্চারা শুরু করি। হ্যাঁ এটা মোটামুটি পারবা সবাই, খুবই সিম্পল ক্যালকুলেশন। আসলে সবাই দেখতে পাচ্ছ, এই যে আমাদের সূত্র যেটা ছিল, এই যে আমরা জানি ইলেকট্রনের কণিক ভরবেগের সূত্র mv = NS/2 পাই, যেখানে n এর মান 1, কারণ প্রথম শক্তি হিসেবে ইলেকট্রনটা আছে। h এর মানটা তো মুখস্থ 6.62 জুল সেকেন্ড, পাই এর মান 3.1416 লিখলে হবে। তো mv এর মানটা লিখবো NS/2 পাই, n এর মান 1, h এর মান হচ্ছে এত, 2 এর মতো 2, পাই এর মান এত, তো এগুলো সব গুণ করে এগুলোতে ভাগ করলে 1.054 10⁻34 জুল সেকেন্ড আসবে। উত্তর হবে জুল সেকেন্ড, জুল সেকেন্ড, একক হবে জুল সেকেন্ড। ক্লাসের সবাইকে বলতেছি, এই ক্যালকুলেশন কি আমাকে করে দেখাতে হবে নাকি তোমরা পারবা নিজেরাই? বাকিরা কথা বলো। না যদি পারো তাহলে করে দেখাবো না, কারণ সময় নষ্ট হবে এর জন্য আর কি। যদি পারো তাহলে তো করে দেখানোর প্রয়োজন নাই, চেষ্টা করো, আশা করি ইনশাল্লাহ পেরে যাবা। আচ্ছা আমার কাছে যেহেতু আমার এইটা আছে ms, আমি একটু দেখাই। তো 1 ইন্টু আমরা দিব কি 6.626 10⁻34, ই চাপ দিলাম, এটাকে ভাগ করবো হচ্ছে গিয়ে 2 পাই দিয়ে, তো উত্তরটা আসবে 1.54 10⁻34 জুল সেকেন্ড। শেষ, দেখাই দিলাম। এই পর্যন্ত আমরা ক্লাসটার রেকর্ড এখানেই সেভ করতেছি। আসসালামু আলাইকুম, আমাদের আজকের এই স্পেশাল রসায়ন ক্লাসের এই মোমেন্টে আমরা আরেকটা স্পেশাল প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। এটা আমাদের বরিশাল বোর্ড 2017 সালে আসার প্রশ্ন। তো সবাইকে আমি একটা কথা বলতেছি, বাচ্চারা তুমি একটু চিত্র দিকে তাকাও তো। এই চিত্রের মধ্যে তুমি কি দেখতে পাচ্ছ ইলেকট্রনটা কি লাফালাফি করতেছে নাকি করতেছে না বলো তো? আচ্ছা আচ্ছা সোহান কি জানি বললা, বুঝি না, আর বলো। ওকে
এক্সিলেন্ট, গুড। আচ্ছা দেখা যাচ্ছে না কেন? দেখা তো যাওয়ার কথা। ক্যামেরা অফ, স্পিকার অফ করে দাও, তাহলে দেখা যাবে। স্পিকার অফ করো সবাই। হ্যাঁ ঠিক আছে, এক্সিলেন্ট, থ্যাংক ইউ সো মাচ। এটা বোর পরমাণু মডেল কেমনে বুঝলাম? এই ইলেকট্রনটা দেখছো যে তীর চিহ্ন দিয়ে বুঝাচ্ছে লাফালাফি করতেছে, তার মানে যে চিত্রে আমাদের লাফালাফি করে সেই চিত্রের নাম কি? বোর পরমাণু মডেল। থ্যাংক ইউ সো মাচ, যা উত্তর দিয়েছো, থ্যাংক ইউ জাদুল ফেরদৌস, উত্তর দিয়েছো, খুশি হলাম। এই বাকি বাচ্চারা সবাই কি বুঝছো বোর পরমাণু মডেল কেমনে বুঝতে হয়? চিত্র দেখে লাফালাফি করবে, তাহলে জি স্যার। জি স্যার। বোর পরমাণু মডেল হবে। এবার আমাদের কি বলছে? গহনং প্রশ্ন নিয়ে, সরি গহনং না, আমরা গণং নিয়ে আলোচনা করব। গণং, তো আমাদের এখানে বলতেছে উদ্দীপকের আলোকে পরমাণুর গঠন সম্পর্কিত মডেলটি আলোচনা করো। তো উদ্দীপকের যে চিত্র, সেই চিত্রে যদি আমি নামই না জানি, এটা কি বোর হবে নাকি রাদারফোর্ড হবে? যদি নাই বুঝি, তাহলে আমি সারাদিন লিখলেও কিন্তু নাম্বার পাবো না। আমাকে বুঝতে হবে উদ্দীপকের মডেলটা কি রাদারফোর্ড নাকি বোর পরমাণু মডেল। কারণ রাদারফোর্ড পরমাণু মডেল চিত্র দেখতেও একই, সেম সেম। বোর পরমাণু মডেল চিত্র একই, সেম সেম, একটু জাস্ট পার্থক্য। সেই পার্থক্যটা আজকে তোমাদের শিখেছি টেকনিক দিয়া, লাফালাফি করা না করা, এটাই আর কি। তো যেহেতু লাফালাফি করতেছে, হ্যাঁ কিছু বলতেছো জাদুল ফেরদৌস নাকি ফাতেমা, কি কিছু বলতেছো? আচ্ছা এবার দেখো, তো যেহেতু লাফালাফি করতেছে, তার মানে এটা হচ্ছে কি আমাদের বোর পরমাণু মডেল। এখন আমরা এটা ব্যাখ্যা কেমনে দিব? আচ্ছা থ্যাংক ইউ। এবার ব্যাখ্যা দেওয়ার জন্য আমাকে লিখতে হবে। কি কি লিখবে জানো? ওই যে পড়াইছি না, তিনটা শক্তি, তিনটা প্রস্তাবনা। প্রথমে কি ছিল? শক্তি স্তর সম্পর্কিত প্রস্তাবনা, কৌণিক ভরবেগ সম্পর্কিত প্রস্তাবনা, শক্তির শোষণ বিকিরণ সম্পর্কিত প্রস্তাবনা, যা যা আছে হুবহু লিখে দেবে, তাই শেষ। তো চলো আমরা সাজিয়ে লিখি, শুরু করি। প্রথমত আমাকে লিখতে হবে উদ্দীপকের চিত্রটা কোন মডেলের, তারপরে ব্যাখ্যা দিব আমরা। তো লিখতেছি গণং, উদ্দীপকের মডেলটি হচ্ছে বোর পরমাণু মডেল। নিচে পরমাণুর মডেল সম্পর্কে বর্ণনা করা হলো। 1 নাম্বার, ঠিক এভাবে লিখবা পরীক্ষার সময়, তাহলে তুমি ফুল মার্ক পাবা। শক্তি স্তর সম্পর্কিত প্রস্তাব, প্রত্যেক পরমাণুর 2টি অংশ থাকে, একটি নিউক্লিয়াস, অপরটি ইলেকট্রন। এটি সাজায় লিখছে আর কি। পরমাণুর কেন্দ্রস্থলে সমস্ত ধনাত্মক চার্জ ও ভর কেন্দ্রীভূত থাকে, যাকে নিউক্লিয়াস বলে। তুমি বইয়েরটা পড়ে নিজের ভাষায় লিখলেও হবে, হুবহু যে গ্যারে যা লিখছে তা লিখবে এরকম না লিখলেও সমস্যা নাই। বইয়ে যা পড়ছো নিজের ভাষায় একটু সাজা লিখলেই হয়ে যাবে। নিউক্লিয়াসকে কেন্দ্র করে কয়েকটি নির্দিষ্ট শক্তির বৃত্তাকার কক্ষপথে ধনাত্মক চার্জের সমান সংখ্যক ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন সমূহ নিউক্লিয়াস চারদিকে আবর্তন করে বা ঘুরে। এই সকল সুস্থিত কক্ষপথগুলোকে স্থির কক্ষপথ বা শক্তি স্তর বা অরবিট বলে। আমি গহনং দেখাবো, সমস্যা নেই, আগে গহনংটা সলভ করি। গহনংটা ইনশাল্লাহ দেখাবো, ওয়েট করো। এটা আমাকে জানাও সব এতটুকু অংশ বুঝতে পারছো কিনা। প্রথম পয়েন্টটা বুঝতে পারছো? আচ্ছা, এরপরে 2 নাম্বারটা হচ্ছে কি কৌণিক ভরবেগ। এটা আমরা কিন্তু পড়ছি একটু আগে। যদি পারো চিত্র যদি আঁকতে পারো আঁকলা, না আঁকলে সমস্যা নাই, বর্ণনাগুলো লিখবা। চিত্র আঁকতে সমস্যা, সময় লাগে বেশি। কৌণিক ভরবেগ সম্পর্কিত প্রস্তাব কি? পরমাণুতে ইলেকট্রন নির্দিষ্ট শক্তির কক্ষপথে আবর্তনকালের সময় কৌণিক ভরবেগটা নির্দিষ্ট থাকে, আর সেটা h/2π এর গুণিতক হয়, পূর্ণসংখ্যা গুণিতক, অখণ্ড পূর্ণসংখ্যা গুণিতক। অর্থাৎ ইলেকট্রনের কৌণিক ভরবেগের সূত্র হয় mvr = ns/2π। এরপরে পরিচয় লিখবা, m এর পরিচয় ইলেকট্রনের ভর, v এর পরিচয় ইলেকট্রনের গতিবেগ, r এর পরিচয় শক্তি স্তরের ব্যাসার্ধ, h এর পরিচয় প্ল্যাঙ্কের ধ্রুবক। শেষ। এটা হচ্ছে প্রস্তাবনা, কৌণিক ভরবেগ সম্পর্কিত প্রস্তাবনা। এটা বুঝছো সবাই এতটুকু? 2টা শেষ, কথা বলো। 3 নাম্বারটা, এরপরে 3 নাম্বারটা হচ্ছে শক্তির শোষণ ও বিকিরণ সম্পর্কিত প্রস্তাবনা। যদি কখনো কোনো ইলেকট্রন এক শক্তি স্তর থেকে অপর শক্তি স্তরে লাফ দিয়ে গমন করে, তখন ওই ইলেকট্রন নির্দিষ্ট পরিমাণ শক্তি শোষণ বা বিকিরণ করে। এক্ষেত্রে যখন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গমন করে, তখন শক্তি শোষণ ঘটে, ফলে শোষণ বর্ণালীর সৃষ্টি হয়। মনে রাখবা, আমাদের এই বর্ণালী খালি চোখে দেখা যায় না। ইলেকট্রন লাফ দিলেই বর্ণালী হবে, ইলেকট্রন লাফ দিলে কি হবে? বর্ণালী হবে। তবে শোষণ বর্ণালী খালি চোখে দেখা যায় না, মনে থাকবে কথা। শোষণ বর্ণালী খালি চোখে দেখা যায় না, বা শোষণ বর্ণালী দেখাই যায় না, এক কথায়। সবসময় বিকৃত বর্ণালী, বিকৃত শক্তির বর্ণালী দেখা যায়। কথা কি বুঝছো? মনে থাকবে, সবসময় বিকৃত শক্তির বর্ণালী দেখতে পাই আমরা, শোষিত শক্তির বর্ণালী কখনোই দেখা যায় না। কথা বুঝছো? মনে থাকবে সবার, কথাটা খুব ইম্পর্টেন্ট, এমসিকিউতে আসে। আচ্ছা, অপরদিকে যখন শক্তি বর্ণালী দেখা যাবে না, না শোষিত শক্তির বর্ণালী দেখা যাবে না, মুখেও বাজে কথা। তো সবসময় কি বিকৃত শক্তির বর্ণালী দেখতে পাওয়া যাবে।
এরপর অপরদিকে যখন উচ্চতর শক্তি স্তর হতে নিম্নতর শক্তি স্তরে ইলেকট্রন লাফ দিয়ে গমন করবে তখন শক্তি বিকিরণ ঘটবে, ফলে বিকিরিত শক্তির বর্ণালী সৃষ্টি হবে। এভাবে যে পরিমাণ শক্তি শোষণ বা বিকিরণ ঘটে তা উভয় কক্ষপথে ইলেকট্রনের শক্তির পার্থক্যের সমান হয়। অর্থাৎ লাফ দিলে যে শক্তি, নামলে একই শক্তি, এই দুটার পার্থক্য কি হবে? সমান হবে। ওইটা তো বোঝাচ্ছে E2 - E1 সমান মানে H নিউ, হ্যাঁ তাই না? ওটাই বোঝাচ্ছে। থ্যাংক ইউ। ওটাই। তো এই হচ্ছে ব্যাখ্যা। দেখো তো সবাই ব্যাখ্যাগুলো বুঝতে পারছো? 3টা ব্যাখ্যা, এটা লিখলে হবে, আর কিছু লেখা লাগবে না। মন থাকবে সবার? একটু কথা বলো। বুঝতে পারছেন? জি আচ্ছা, স্যার। এটা শেষ। জি স্যার। আচ্ছা, এবার আমরা গহনঙে যাই। গহনংটা আমি একটু শর্ট করে দেখাই যেহেতু সময় নেই আমাদের। উদ্দীপক মডেলটি যদি হাইড্রোজেন পরমাণুর হয় তাহলে ইলেকট্রনটির ধাপান্তরের সোজা শক্তির পরিমাণ এবং তার কম্পাঙ্ক বের করব। ইলেকট্রনের শক্তিও বের করতে হবে, কম্পাঙ্ক বের করতে হবে। বের করে কম্পাঙ্ক বের করতে হবে। হ্যাঁ, ল্যামডা বের করে মানে নিউ বের করলেই হবে, কম্পাঙ্ক বের করলেই হবে, শক্তিও বের করতে বলছে। আচ্ছা, এখন এটা বের করার জন্য সূত্র আছে, আর এই খুবই ক্রিটিক্যাল এটা, বুঝছো? ইলেকট্রন কোথায় আছে বলো তো? সোয়ান বের করছো, লিঙ্ক চলে যাবে, বুঝছো বাচ্চারা? আমার লিঙ্কটা চলে যাবে। আচ্ছা, মাশাল্লাহ সোহান লিখছো, তবে এটা প্যারা হয়ে গেছে, সোজা দিতে পারলে ভালো হইতো। মাশাল্লাহ করছো না? হ্যাঁ, এটা দুইভাবে করা যায়। থ্যাংক ইউ সো মাচ, এটা করছো। হ্যাঁ, ল্যামডা দিয়ে অঙ্কটা করলে সহজে করা যায়। এক্সিলেন্ট, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, নিউর মানটা তো মিলছে 2.94। হ্যাঁ, সবাই এটা সেভ করে রাখো। জান্তুল ফেরদৌস, তুমি এটা স্ক্রিনশটে সেভ করে রাখো। এইভাবে অঙ্কটা করবা। গাইডের নিয়মটা একটু জটিল। এইভাবে রিডবার্গের ধ্রুবক দিয়ে করে দেখাবো। আচ্ছা, করে দেখো, সমস্যা নেই। রিডবার্গের ধ্রুবক দিয়ে মানে আমাদের রিডবার্গের সমীকরণ দিয়ে যদি করি তাহলে অঙ্কটা সহজ হয়। ল্যামডা বের করতে হবে, তারপরে কম্পাঙ্ক বের করলে হয়ে যাবে। ইকুয়াল টু এসি বাই ল্যামডা, তারপর ই বের হইছে, আবার ইকুয়াল টু এস নিউ, এখান থেকে নিউ বের হইছে। ভেরি গুড, এক্সিলেন্ট, থ্যাংক ইউ সো মাচ। হইছে, পুরো উত্তর রাইট হইছে। 1.9 10^18 জুলে। আগে নিলে অন্যটা হবে। যাই হোক, এইভাবে করবা। সবাইকে বলতেছি এইভাবে সলভ করলে উত্তরটা রাইট হবে, পুরোপুরি কারেক্ট অ্যান্সার। তবে এখানে সমাধান একটু জটিল করছে। সমাধান এখানে করছে কি, ই এর সূত্র দিয়ে করছে, E3, তারপর হচ্ছে E1, এগুলো দিয়ে করছে। তারপরে বিয়োগ করছে, বিয়োগ টিয়োগ করে